এটি নিউজ দেখছেন। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। দর্শক, আপনারা জানেন আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাঙালির যে স্বাধীনতার সংগ্রাম সেটির ইতিহাসে কিন্তু অবিস্মরণীয় একদিন এই মুজিবনগর দিবস। এই দিন মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকানন, যেটি বর্তমানে মুজিবনগর হিসেবে পরিচিত, সেখানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল। এই বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো আমাদের হ্যাপেনিং পয়েন্টে আজকের আয়োজনে। আমাদের সাথে এই বিষয়ে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা এবং মানবাধিকার কর্মী আরমা দত্ত এমপি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ এই বিশেষ ঐতিহাসিক দিনে আমাকে আমন্ত্রণ করবার জন্য। আমরাও অসম্ভব ভাগ্যবান বলতে পারি আপনাকে বিশেষ দিনে আমাদের স্টুডিওতে উপস্থিত পেয়ে। প্রথমেই যেটি জানতে চাই, যেটি আমি বলছিলাম যে আজ 17 এপ্রিল মুজিবনগর দিবস, যেটি কিনা বাংলাদেশের যে স্বাধীনতার সংগ্রাম সেটির ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। একটু যদি প্রথমেই জানতে চাই যে কেন আসলে এই 17 এপ্রিল বা মুজিবনগর দিবসটি এতটা তাৎপর্য বহন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে। এটা অত্যন্ত, এই 17 এপ্রিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জন্যে যে আমরা একটু পেছনে ফিরতে হবে। জি নিশ্চয়ই। যে 1970 সনে আমাদের যে সাধারণ যে নির্বাচনটা হলো, সেখানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ হিসেবে আসলেন জি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। জি এখন যেটা ঘটনাটা ঘটলো যে পশ্চিম পাকিস্তানে তারা আমাদের সংখ্যাগরিষ্ঠতা পেল না। তারা তখন ভুট্টো, জুলফিকার আলী ভুট্টো, পিপিপি যেটা বলে পাকিস্তান পিপলস পার্টি থেকে, সে ডিমান্ড করলো, যদিও সে সংখ্যাগরিষ্ঠতা পেল না, সে বলল যে আমি এটা মানি না এবং আমি এটা কোনোভাবেই গ্রহণ করছি না এই ইলেকশনটা। এবং তখন তাকে কিন্তু মানে পুরোটাই সমর্থন দিয়ে যাচ্ছিল সে সময়ের সামরিক বাহিনী। ইয়াহিয়া খান, আচ্ছা, জেনারেল ইয়াহিয়া খান। তারপরে বঙ্গবন্ধু চেষ্টা করলেন গণতান্ত্রিকভাবে যে কিভাবে এটাকে সমঝোতায় আনা যায়, কারণ আমি তো ব্যালট দিয়ে এসেছি। এবং সে সময় ঢাকাতে বৈঠক হলো এবং সে বৈঠক ভুট্টোর সাথে ফেল করলো। আচ্ছা, কারণ ভুট্টো মানল না, সে চলে গেল। সে তৈরি হয়েছিল যে সে ব্যালটকে মানবে না, সে বুলেট দিয়ে শুরু করবে। এবং সেইটারই ধারাবাহিকতাটাই হলো 25শে মার্চ অপারেশন সার্চলাইট দিয়ে গণহত্যা শুরু করে, জেনোসাইড যাকে বলে। আচ্ছা, 26শে মার্চ বঙ্গবন্ধু কিন্তু স্বাধীনতা ডিক্লারেশন দেন রাত্রে। মানে এই জায়গাটা আমার আনতেই হবে এবং সবাই পৃথিবীতে জানুক যে বঙ্গবন্ধু কিন্তু তার ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন প্রোক্লামেশনটা উনি দিয়ে দিলেন 26শে রাত্রে, এবং সেই সকালেই ওনাকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে গেল। আচ্ছা, এখন হলো কি যে গণহত্যা যখন চলছে, তখন যারা নির্বাচিত হয়েছিলেন সে সময় তারা বহু কষ্টে, অনেকে তো বাঁচতে পারল না, বহু কষ্টে তারা ভারতবর্ষে সীমান্ত ক্রস করে তারা গিয়ে ভারতবর্ষে পৌঁছাতে পারল। আচ্ছা, এখন যখন ভারতবর্ষে পৌঁছাতে পারল, তখন একটা যারা নির্বাচিত ছিলেন, মেইনলি এখানে মেইন আর্কিটেক্ট ছিলেন শহীদ তাজউদ্দিন আহমেদ। ওনারা সরাসরি তখন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে গেলেন। 4 এবং 5 এপ্রিলে তাদের বৈঠকগুলো হয়। আচ্ছা, এবং তারা পরিষ্কার ছোট করেই বলি, এবং তারা তখন বলল যে আমাদেরকে এখন কি করা, আমাদের তো এরকম ঝাঁকে ঝাঁকে লোক চলে আসছে এবং ওইখানে ভারতবর্ষ আসছে,
এবং এখানে তো গণহত্যা চলছে, সেখানে এটা কি করতে পারি। তখন একটা পরিষ্কার কথাই শ্রীমতী গান্ধী বললেন যে আমি এটাকে মনে করি যে ঘৃণ্যতম একটি গণহত্যা। সেই ক্ষেত্রে আমার দায়িত্ব আমার পাশের রাষ্ট্রের সাধারণ নিরীহ মানুষদেরকে এইভাবে হত্যার যে যজ্ঞ চলছে সেখানে আমি সমর্থন দিতে পারি, কিন্তু আমি তো একটা ফ্লোটিং পপুলেশনকে দিতে পারি না, জি না। এবং সেটার জন্যে একটি তোমাদের রাষ্ট্র তৈরি করতে হবে, স্ট্রাকচার, স্টেট। জি এবং স্টেট করতে হবে আগে, স্টেটের সাথে তখন একটা কনস্টিটিউশন, একটা সংবিধান সেইটার জন্য। এবং এটা না হলে আমি কোনো স্টেট টু স্টেট যেতে পারবো না। জি এবং সেইটারই পরিপ্রেক্ষিতে যেটা হলো একটা অসাধারণ কাজ হলো, যেটা 10 তারিখ এই একটা আমাদের স্টেট করা হলো, একটা কমিটি গঠন করা হলো। এবং সেই কমিটির থেকে তারা তখন প্রথমে এটা 14 তারিখ করতে চেয়েছিল, কিন্তু 14 এপ্রিলে পারল না, কারণ সে সময় আবার ওই বৈদ্যনাথ তলায় মেহেরপুরে ওখানে আবার আর্মিরা অকুপাই করে ফেললো। খুবই ট্যাক্টফুলি 17 তারিখে এই দিনে মুজিবনগরে বৈদ্যনাথ তলায় তখন ইয়েটা পড়া হলো, এই প্রকল্পের শপথটা নেওয়া হলো এবং বাংলাদেশের পতাকা উত্তোলন করা হলো এবং একটি রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হলো। এবং সেখানে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে সৈয়দ নজরুল ইসলামকে খণ্ডকালীন উপরাষ্ট্রপতি করে, তারপরে তাজউদ্দিন সাহেবকে প্রাইম মিনিস্টার করে, প্রধানমন্ত্রী করে, ক্যাপ্টেন মনসুর আলীকে দিয়ে আরও 4 জনকে দিয়ে একটি পরিষ্কার একটা ক্যাবিনেট ফর্ম করা হলো। হ্যাঁ, যাতে করে নাও স্টেট টু স্টেট কথা বলতে পারে, হ্যাঁ, নেগোশিয়েট করতে পারে। এটাই ছিল, কারণ এটা একটা বড় যুদ্ধের ব্যাপার, কারণ এটা এমনি তেমনি ব্যাপার না। এবং একটি পাকিস্তান সে সময় সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিল, তার পেছনে ছিল বড় বড় 2টি রাষ্ট্র। এবং সেইখানে বিশেষ করে তখন ভারতবর্ষ তখন তার অ্যালাই দরকার ছিল, এবং সে সময় রাশিয়া, ফর্মার সোভিয়েত ইউনিয়ন, এর সাথে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নেগোশিয়েট করে বলে যে এখন আমরা যে জায়গাটা যাব, যে আমরা ডেফিনেটলি বঙ্গবন্ধুকে আগে বাঁচিয়ে পাকিস্তান থেকে, জেলখানা থেকে মুক্ত করব, এবং তার সাথে সাথে এখানে একটি এই রাষ্ট্রকে আমাদের রিকগনিশন দিলাম, দিয়ে আমাদের কাজ হবে একটি মুক্তিযুদ্ধ পরিচালনা করা। না হলে, এবং সেখানে অ্যালাইড ফোর্সেস বলে যে তখন ট্রেনিং দিতে শুরু করলো, তখন ঝাঁকে ঝাঁকে আমাদের মুক্তিযোদ্ধা যারা নতুন সে সময়ের যারা ইয়াং জেনারেশন ছিল, পাগলের মতো যায় এবং সেখানে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং সেক্টরগুলো ভাগ করে দেওয়া হয়। একেবারে যুদ্ধ রণক্ষেত্রের যে স্ট্র্যাটেজি, সেইভাবে তখন করা হলো টু অর্গানাইজ আ ওয়ার বিটুইন বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান। এবং এইটারই তাৎপর্য ছিল এই 17 তারিখের। আদারওয়াইজ এটা স্টেট টু স্টেটের জায়গা থেকে আমরা করতে পারতাম না। সো দ্যাট ইজ দ্য মেইন ফান্ডামেন্টাল ইস্যু। তো সেই ক্ষেত্রে আমি এখানটা একটু পড়ে শোনাই এই জায়গাটা, খুবই এটা দরকার। যে বলছে 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণাপূর্বক সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনায় দেশব্যাপী বিক্ষিপ্তভাবে যে যুদ্ধ শুরু হয় 17 এপ্রিল তা সংঘবদ্ধ রূপ লাভ করে। এ প্রসঙ্গে স্বাধীনতার ঘোষণাপত্র বলা হয়েছে, ওইটা কিন্তু ঘোষণাপত্র ছিল। বাংলাদেশে সেই দিন বৈদ্যনাথ তলায় বলা হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করণার্থে সার্বভৌম
গণপ্রজাতন্ত্রী রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করিলাম এবং তা দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ইতিপূর্বে ঘোষিত স্বাধীনতা দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করিলাম এবং এত দ্বারা দৃঢ়ভাবে ঘোষণা ও সিদ্ধান্ত গ্রহণ করিতেছি যে সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি থাকিবেন। ঘোষণাপত্রের ৯ম অনুচ্ছেদ। জি, আমরা আরো কথা বলবো এই বিষয়ে এবং 1971-এর মুক্তিযুদ্ধ নিয়ে আরো কথা বলবো। তার আগে আমরা ছোট একটি বিরতি নিয়ে ফিরি। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। এটি নিউজ দেখছেন, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। দর্শক, আজ আমরা কথা বলছি মুজিবনগর দিবস নিয়ে। আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা এবং মানবাধিকার কর্মী আরমা দত্ত এমপি। জি, আমরা এই যে মুজিবনগর দিবস সেটির তাৎপর্য নিয়ে কথা বলছিলাম এবং মুক্তিযুদ্ধের কথাও আপনার মাধ্যমে আমরা শুনতে পাচ্ছিলাম, দর্শকদেরকে জানাতে পারছিলাম। একটু যদি জানতে চাই, তখন এই যে বাংলাদেশের প্রথম যে সরকার গঠিত হলো সেটি বঙ্গবন্ধুর আদর্শে এই সরকার গঠন হলো, বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে এই সরকার গঠন হলো এবং বর্তমান যে সরকার আছে সেটিও বঙ্গবন্ধুর আদর্শের সরকার। এই যে বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর সোনার বাংলার যে স্বপ্ন, সেই প্রথম সরকার থেকে এখনকার সরকার, আপনিও বর্তমান সরকারের সংসদ সদস্য হিসেবে আছেন, একটু যদি জানতে চাই কতটুকু আসলে ফলপ্রসূ হলো, কতটুকু বঙ্গবন্ধুর যে সোনার বাংলার স্বপ্ন ছিল সেটি বাস্তবায়িত হলো? বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করার জায়গাটা ওনার একেবারেই মানে ওনার যখন মানে কৈশোরকাল, জি, সে সময় তাকে ছিল। জি, কারণ উনি এমন একটা পরিবেশে, তখন উনি ব্রিটিশ প্রেসিডেন্সির সময়কালে ওনার জন্ম, উনি দেখেছেন যে বৈষম্য কাকে বলে। জি, তখন যখন উনি ছাত্র, মানে হি ওয়াজ আউট অ্যান্ড আউট একজন স্টুডেন্ট লিডার ছিলেন এবং সবথেকে বড় কথা ছিল উনি একজন দেশপ্রেমিক এবং মাটির মানুষ। জি, মানে উনি একদম শেকড় থেকে আসা, মানে কোনো বাইরে থেকে কখনো আসেনি, একদম শেকড়, নদী, গাছ, হ্যাঁ, বট গাছ, মধুমতি নদীর থেকে যার মানে উৎপত্তি। জি, মানে উনি দেখেছিলেন যে বৈষম্যটা, এবং সেইখানে যে টু নেশন থিওরিটা ভিত্তিতে যখন পাকিস্তান এবং ইন্ডিয়া হয় তখন ওনার ভেতরে বেদনা হয়। কারণ আমি এটা খুব ভালো করে জানি, ওনার ভেতরে তীব্র বেদনা হয় যে আমরা রইলাম, আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা একসাথে রইলাম, আমাদেরকে একটা ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া হলো যে আমি আমার পাশের বাড়ির কাকাকে আর দেখব না। হ্যাঁ, পাশের বাড়ির আমার যে চাচি, যে ওই কাকার সাথে তাদের বাড়ির খাওয়া, গাছের ফলটা দেওয়া, এগুলো আর হবে না, সেইটা তাকে কখনো মানে সে উনি মানতে পারে নাই। তারপরে যে জায়গাটা আসে যে ইন্টারেস্টিংলি উনি কিন্তু ভাষা আন্দোলনের সাথে গভীরভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেলেন এবং ভাষা আন্দোলনটাকে উনি একটা বিশাল আন্দোলন রূপে নিয়ে যায়, মানে দেশব্যাপী। এবং তখনই বোঝে যে ভাষায় আমার একমাত্র যে প্রতিপাদ্য যে আমাকে একত্রিত করতে পারে, এটাই হলো আমার সবথেকে বড় প্রাতিষ্ঠানিক জায়গা। এবং আমরা যেটাকে বলি যে সেকুলার, যে আমরা ধর্ম ভিত্তিতে বের হয়ে এসে আমরা অসাম্প্রদায়িক চেতনায়, এই জায়গাটাই বঙ্গবন্ধুর ছিল যে অসাম্প্রদায়িক চেতনায় যে আমি কিভাবে আমি একটা রাষ্ট্রকে
নিয়ে আসতে পারি একটি রাষ্ট্র হিসেবে। জি এবং ইন্টারেস্টিং হলো ৫৪ যুক্তফ্রন্টে, হ্যাঁ, যুক্তফ্রন্টে ২১ দফা দেওয়া হয়। সেই ২১ দফা নিয়ে কিন্তু শুরুটা হয়। তখন কিন্তু বঙ্গবন্ধু এটা নিয়ে, যুক্তফ্রন্টের যারা ছিলেন, বঙ্গবন্ধু গভীরভাবে জড়িত ছিলেন এটা নিয়ে। পশ্চিম পাকিস্তানি যারা আমাদেরকে শাসক হিসেবে, তারা আমাদেরকে মনে করত যে আমরা শোষিত, তারা শাসক। এবং সেইটাকে ভাঙার জন্য বঙ্গবন্ধু বললেন নাথিং ডুইং, হ্যাঁ। এবং সেটা দিয়ে তারপরে আমরা দেখতে পাচ্ছি ৬ দফা আন্দোলনে চলে গেলেন 66-এ। 66-এ ৬ দফা আন্দোলন হলো একেবারে ভেঙে দেওয়া, যে আমাকে আমার জায়গাটা বুঝে নিতে হবে আমাকে। এবং এই যে তার স্বপ্ন, এই যে তার বয়স কত তখন, হ্যাঁ, ওনাকে তো মেরেই ফেললো ওনার যখন বয়স মানে ৫৩ হয়নি, কেমন। সেই থেকে যে ওনার ভেতরে একটা ব্যাপক সোনার বাংলা, আমার এই বাংলাটা মাটি, এই মাটিটা সোনার, মানুষগুলো সোনা, এবং এর মতো অসাম্প্রদায়িক মানুষ পৃথিবীতে খুব কম হয়। এবং সেইখানে উনি তখন পরিষ্কারভাবে যখন এই আন্দোলন রূপ নিতে 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 যখন আমরা দেখতে পেলাম যে উনি ৭০-এর যখন হলো, নির্বাচন হলেন, সেই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ নিয়ে বেরিয়ে এলো। এবং প্রত্যেকটা ইস্যু, মানে যুক্তফ্রন্টের ২১ থেকে আরম্ভ করে ৬৬-র ৬ দফা থেকে আরম্ভ করে ৭০-এর ইলেকশন ম্যানিফেস্টোর প্রত্যেকটা জিনিস হলো তার ছিল ডিজাইন করা। এটা অদ্ভুত ব্যাপার। এবং সেইখানেই তারা পশ্চিম পাকিস্তানেরা ভাবলো যে এ তো আমাদেরকে আসলে এমন বিপদে ফেলবে, তো তাদেরকে আমরা এই ব্যালট দিয়ে ওদের সাথে পারবো না, সো বুলেট দিয়ে করি। তো বঙ্গবন্ধু তখন এই জায়গাটাকে, এই যে নতুন প্রজন্ম এবং প্রতিটি মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, যেখান থেকে নারী, প্রত্যেকে, কৃষক, প্রত্যেকে তখন বঙ্গবন্ধুকে ধারণ করে তার স্বপ্নটা, আমি একটা স্বাধীন দেশ চাই। সেই জায়গাটা থেকে আমরা আজকে যা দেখতে পাই যে বঙ্গবন্ধুকে মানে মানুষ হিসেবে হত্যা করেছে, কিন্তু বঙ্গবন্ধুর চেতনাটা গভীরভাবে এটা প্রতিষ্ঠিত, ঘাস থেকে গাছে, গাছ থেকে আকাশে। এবং সেটা তার ধারণ করে নিয়ে এসছে তার সুযোগ্য আশীর্বাদ পুষ্ট কন্যা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটা সেই স্বপ্নটাকে তিনি প্রতি স্টেপে, প্রতিটি সিঁড়িতে ধাপে ধাপে এগিয়ে নিয়ে গিয়ে এবং প্রত্যেকটা জায়গায় ইনি এনশিওর করেছেন যে বঙ্গবন্ধুর এই স্বপ্ন শুধু স্বপ্ন ছিল না, সে শৃঙ্খলা থেকে এই বাঙালিদের শৃঙ্খল মুক্ত করতে চেয়েছিলেন। এই যে বঙ্গবন্ধুর যে ঘোষণা, বঙ্গবন্ধুর যে স্বাধীনতার আহ্বান, তারপর সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, আপনিও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, একটু যদি জানতে চাই আপনার মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ার গল্পটা। আমার মুক্তিযুদ্ধের গল্পটা তো আমি শিশুকাল থেকে, আমি বুঝে না বুঝেই, কারণ আমার দাদু ছিলেন আমার পিতামহ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি 1948-এর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অ্যাজ এ মেম্বার অফ আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি উনি পরিষ্কারভাবে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য উনি প্রস্তাব করেন। এবং সেইটা বঙ্গবন্ধু তখন একজন টকবগের যুবক, এবং সেই সময় তার ২১ বছরও বয়স না, সেটা উনি বুকে পাথরের মতো ধারণ করে পুরো এই বাংলাদেশে উনি এটাকে আন্দোলন রূপে নিয়ে যায়। এবং সেইখানে আমি তাই জন্য সেই পরিবারে জন্মেছি। আমি জন্ম থেকে দেখছি এদেরকে, আমি জন্ম থেকে ধীরেন দত্তকে দেখি, শেরে বাংলাকে দেখি, বঙ্গবন্ধুকে দেখি আমার ৪ বছর বয়স থেকে। হ্যাঁ, তো তখন আমি দেখতে পাই যে এরা শুধু, এদের ভাষাইটা হলো বলে দেশকে কিভাবে স্বাধীন করবে, এই অত্যাচার থেকে কিভাবে বেরিয়ে আসবে। তো আমি জড়িত হয়ে যাই মানে একেবারে ৬৬ থেকে, মানে আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে একেবারে গভীরভাবে, কারণ বাড়িতে এই ঘটনা ঘটে যাচ্ছে, অনেক বিপদ আপত্তি চলছে, আমার দাদু বারবার জেলখানায় যাচ্ছে, আমরা কোনোদিন খাচ্ছি, কোনোদিন ভাত নাই, এরকম চলছে। তারপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬৮-তে চলে আসলাম, তখন তো এসে একেবারে আন্দোলনের মুখে, ৬৯-এর আন্দোলন যেটা বলে, হ্যাঁ, তারপরে তো ৭০-এর
হলো নির্বাচন, জি। সেই থেকে আমি গভীরভাবে একেবারে ওতপ্রোতভাবে আমি জড়িত। সেই সব আমার মনে নেই যে কোনোদিন আমরা ক্লাস করেছি। আচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সমাজবিজ্ঞান পড়তাম। আচ্ছা। আমার কোনোদিন মনে পড়ে না যে আমরা কোনোদিন ক্লাস করেছি ক্লাসরুমে। আমরা ক্লাস করেছি কোথায় গিয়ে বটতলায়, না হলে পুরনো ঢাকায় মিছিল করছি। তারপরে তো আমাদের যখন 71-এর বঙ্গবন্ধু যখন 7ই মার্চের যে যখন স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলেন পরিষ্কার, সেটাই তো ছিল একটা কনস্টিটিউশন বাই ইটসেলফ। এবং তখন আমি তখন আমার দাদুর কাছে কুমিল্লায় ফিরে যাই। আমার দাদুকে আর কাকাকে পাকিস্তানি আর্মিরা 29শে মার্চ, 25শে ক্র্যাকডাউন হয়, 29শে মার্চ আমার দাদু কাকুকে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীরা ধরে নিয়ে যায়। আমরা বহু কষ্ট করে কি করে বেঁচেছি আমি বলতে পারবো না। আমার দাদু কাকুকে কবে মেরেছে জানি না, তাদের দেহাবশেষ সেখানে মাটির মধ্যেই আছে কোথাও। বহু কষ্টে আমরা ভারতবর্ষের সোনামোড়া দিয়ে বেরোতে পারি। এবং সেইখানে তখন সেটা ছিল 2 এপ্রিল 1971। এবং সেই দিনই আমি তখন মানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী সচিন সিং। তখন আমি সেই সময় সেই রাত্রে আমি ভারতবর্ষের মাননীয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে আমি কাঁদছি আর চিৎকার করে বলছি, প্লিজ ওপেন আপ দ্য বর্ডার্স, দি পাকিস্তানি আর্মিজ আর কিলিং পিপল লাইক বার্ডস। এবং তখন আমি কাঁদছি আর বলছি, তুমি শুধু ওদের বাঁচাও, প্লিজ সেভ আস, দে আর কিল লাইক বার্ডস। তো উনি একটা পর্যায়ে বললেন, ডোন্ট ওয়ারি মাই চাইল্ড, আই উইল লুক ইনটু দ্য ম্যাটার। এবং তিনি দেখেছেন সেটি। আমরা আসলে আমাদের সময়ের খুব স্বল্পতা, আমরা আরো কথা বলতে পারতাম, আমরা আরো অনেক কিছু জানার ছিল আসলে আপনার কাছে, কিন্তু আমাদের সময় আসলে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে, আমাদের আজ শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের 17ই এপ্রিল একটি আমাদের মহান স্তম্ভ, যে স্তম্ভ দিয়ে আজকে আমরা সবাই একটি রাষ্ট্র পরিচালনা করে নিয়ে গেছেন বঙ্গবন্ধু তার জীবন দিয়ে, এবং সেই তার রক্তের উপরে দাঁড়িয়ে তার কন্যা শেখ হাসিনা আমাদেরকে তার প্রত্যেকটি স্বপ্নের সোপান ধরে ধরে আজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জি, এটা আমার বিশাল গর্ব। জি, আমাদেরও সেই সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজ উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আজকের আয়োজন এখনকার মতো এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।